নমস্কার। প্রথমেই আপনাদের বলি, প্রায় অনেকদিন বাদে আপনাদের সাথে কথা হচ্ছে। প্রায় ১.৫ মাস হয়ে গেল। ২-৩টে ব্যাপার ব্যাকগ্রাউন্ডে চলছিল, তার জন্যে এই সময়টা লাগলো। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনাদের জন্যে একটা ফ্রি অফ কস্ট একটা কোর্স আমি এবং আমার টিম লঞ্চ করতে চলেছি এবং তারই প্রিপারেশন নেওয়া হচ্ছিল ব্যাক এন্ডে। যেখানে আপনাদের যে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে বা বিভিন্ন ধরনের ট্রেডিং করতে গিয়ে ব্যাপার থাকে এবং মেন্টালিটি ট্রেডিং সাইকোলজির উপর ফোকাস, যে ধরুন একটা ট্রেডে লস হচ্ছে, লসটা কেটে বেরিয়ে যাব নাকি আরেকটু হোল্ড করব, কিংবা লাভ হচ্ছে, আরও কি লাভ হবে নাকি এখন না বেরিয়ে গেলে এই লাভের টাকা আবার ঘুরে লসে চলে যাবে, কি করব, এই যে ট্রেডিং সাইকোলজিক্যাল যে একটা মন কষাকষি ব্যাপার, তারপর ট্রেড নিতে ভয় পাওয়া, আবার ট্রেড না নিলে যেন মনে হয় যে আমি একটু কিছু যেন মিস করে গেলাম, এই ধরনের যে ব্যাপারগুলো আপনাদের মনে আসে, সেই সকল ব্যাপারগুলোকে নিয়ে একত্রিত করেই কিন্তু একটা ফ্রি অফ কস্টে কোর্স আনতে চলেছি। এবং আপনাদের জন্য একটা স্পেশাল জিনিস আছে, যে আপনারাও এই ট্রেডিং মানসিকতার উপর ইন জেনারেল যদি আপনাদেরও কোনো প্রশ্ন থাকে, প্লিজ এই ভিডিওর নিচেও সেটা লিখবেন। আমি ওখান থেকে প্রশ্নগুলো দেখেও সেইগুলোকেও কোর্সে ইনক্লুড করার চেষ্টা করব, যেগুলো ইন জেনারেল আপনাদের বুঝতেই পারছেন ট্রেডিং করার সময় বা কোনো রকম স্টক সিলেকশন ডিসিশন নেওয়ার সময় যে মানসিক একটা টালবাহানা চলে, তার উপর ফোকাস করে এই কোর্স। কারণ বিভিন্ন কোর্স আপনারা হয়তো করেছেন, তার মধ্যে এই ব্যাপারগুলোকে ফোকাস রাখা হয় না। হ্যাঁ, যেগুলো আপনারা হয়তো টেকনিক্যাল শেখেন, বিভিন্ন অন্য ধরনের ব্যাপার শেখেন, কিন্তু যখন ট্রেড করতে যান এই প্রবলেমগুলোর উপর আমাদের কিন্তু কাজ করে ওঠা হয় না। তাই জন্য ফ্রি অফ কস্টে, কোনো পয়সা নেই, তার উপর আমরা লঞ্চ করতে চলেছি, তারও প্রিপারেশন নেওয়া হচ্ছিল, সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে একটু শরীর খারাপও মাঝখানে হয়েছিল, সেগুলো নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, এবং তারপর একটু ছুটিছাটাও ছিল, সামার ভ্যাকেশন জানেন চলেন, সেখানে একটু ঘোরাঘুরিরও ব্যাপার ছিল। এই সব মিশিয়েই ১-১.৫ মাস মোটামুটি গেছে। তবে এখন থেকে রেগুলারাইজ হব, এবং তাই জন্যই আপনাদের জন্য এই যে কোর্সটাও ফ্রি অফ কস্টে আনতে চলেছি, তারও প্রিপারেশনটা একটা অন্যতম বড় কারণ। তার জন্যে সেই কোর্সটা কিন্তু আসবে আপনার সঞ্জয় টক্স অ্যাপের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। সুতরাং গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স, শুধুমাত্র সঞ্জয় টক্স বাংলা নয় কিন্তু, সঞ্জয় টক্স এই অ্যাপটা ডাউনলোড করে নিন। ভালো হয় ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমি অ্যাপের লিঙ্কও দিয়ে দিয়েছি, সেই লিঙ্ক ইউজ করে ডাউনলোড করে রাখুন, লগ ইন করে থাকুন, এবং খুব শীঘ্রই হয়তো এই মাসের শেষের দিকে বা সেপ্টেম্বরের প্রথম উইকেই ফ্রি কোর্সটা আপনাদের অ্যাপে চলে আসবে, সেটাকে কিন্তু আরামসে আপনারা উপভোগ করতে পারেন। ঠিক আছে, লিমিটেড সিট তো রাখবো, সুতরাং ফ্রি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এনরোলমেন্ট মানে ফ্রি অফ কস্টেই, কোনো টাকা লাগছে না, জাস্ট অ্যাপটা ডাউনলোড করে লগ ইন করে রাখুন, কোনো অসুবিধা নেই। ওকে, কোর্সটা যখন এক্সাক্ট ডেটে লঞ্চ হবে সেটাও আমি ইউটিউবে ঘোষণা করে দেবো। যাই হোক, এবার আসি মার্কেটের উপর। দেখুন, মার্কেটের তো অনেক জল গড়িয়েছে। আমি একটু যদি ডেইলি চার্টে অ্যানালিসিস করি, কিন্তু যেখানে আপনাদের ছেড়ে গেছিলাম হয়তো ১ মাস আগে বা ১.৫ মাস আগে, যেখানে ছেড়ে গেছিলাম ডেইলি চার্টে যদি দেখেন, মানে আ ধরুন জুন জুলাই মাসে, তার থেকে কিন্তু আলাদা রকম ইনডেক্স কোনো কাজ করেনি। তাই জন্যই আপনারা হয়তো বলবেন অনেক কিছু মিস করেছি মার্কেটের। আমার মনে হয় তা কিন্তু একদমই নয়। কারণ মার্কেট একদম রেঞ্জ বাউন্ড চলেছে। আপনাদের সামনেই আছে। এই দেখুন, নিজেই বুঝতে পারছেন। এই যে পুরো রেঞ্জ বাউন্ড চলেছে এই মার্কেট। এই পুরো জুন থেকে, এখান থেকে জুন শুরু। এইটা জুনের স্টার্টিং। জুন থেকে প্রায় অগস্টের শেষের দিক আপনি দেখতেই পাচ্ছেন। উঠছে, নেমেছে, আবার উঠেছে, নেমেছে, উঠেছে, নেমেছে। এর মধ্যে মাঝখানে একটা ওই সুন্দর মানে বুল রান টাইপের এসেছিল, বুল রান বলবো না, মানে একটা উপরের দিকে এসেছিল, সেখানে ওয়ার্ল্ড মার্কেটও বাড়ছিল। আমি S&P 500 এর চার্ট কম্পেয়ার করে বলবো তার কারণগুলো, কিন্তু তারপর আবার এরকম শিথিলতা দেখা দিয়েছে। এই শিথিলতা দেখা দেওয়ার কারণটাও বলবো। ঠিক আছে, অনেক গ্লোবালি অনেক কিছু হচ্ছে, এই ভিডিওতেই কারণটা বলবো। তো সেই করে আবার দেখুন, এই যে পুনর্মূষিকো ভাবো যে একটা কথা আছে, আবার সেই এই সব রেঞ্জ যেগুলো জুন জুলাই, এই পুরো রেঞ্জের যে মিড রেঞ্জটা সেখানেই চলে এসছে। একটু ভালো করে ড্রয়িং করে দিলে আপনারা বুঝবেন। এই যে রেঞ্জটা তৈরি করেছে, তার এই যে মিড রেঞ্জ যদি একটা ড্র করি, প্রায় সেখানেই আবার চলে এসছে, মানে কিচ্ছুই করছে না। আর এই যে রেঞ্জটা করেছে, এই হাইটাকেও যদি দেখেন, প্রায় তার ওখানে একদিনের জন্য একটু ব্রেকআউট দিয়ে তারপরে নিচে চলে এলো।
ঠিক আছে? সুতরাং তেমন মার্কেট কিন্তু কিছু করেননি। সুতরাং আমি যদিও ট্রাভেল করছিলাম কিছুদিন, এই করছিলাম, কোর্স আপনাদের জন্য তৈরি করছিলাম। পিছনে আমি শরীর খারাপের মধ্যে মার্কেট একটু দেখছিলাম। কিন্তু সেখানেও ভাবছিলাম যে না, ঠিক আছে, আপনাদের অতটা হ্যান্ড হোল্ডিং এর দরকার হবে না, কারণ মার্কেট কিছুই করছে না। যা আগে বলেছিলাম সেটা। কিন্তু এখন ইম্পর্টেন্ট যে এই ব্যাপারটা কেন হচ্ছে এবং মার্কেটের ব্যাপারটা কি? সেটার জন্য একটু গ্লোবাল মার্কেটে যেতেই হবে। কারণ এই যে র‍্যালিটা এসেছিল, এটা কিন্তু গ্লোবাল মার্কেটের জন্য স্পেসিফিক্যালি। কেন বলছি? S&P 500 এর চার্টটা ইউজ করি। আর প্লিজ, প্লিজ অনেকদিন বাদে আপনাদের সামনে এলাম। যারা নতুন দেখছেন ভিডিওটাকে প্লিজ লাইক করে দিন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটাকে। কারণ আপনাদের জন্যই কেউ এরকম নিজের অ্যাপে ফ্রি কোর্স তেমন লঞ্চ খুব একটা সচরাচর দেখা যায় না। আপনাদের জন্য আমি ভাবি, চিন্তা করি। আপনাদের একটু সাপোর্ট আশা করি। একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা আর একটু ভিডিওটাকে লাইক করে রাখুন। আচ্ছা, দেখুন, এই যেইটা কথাটা আমি আপনাদের সামনে বলছিলাম, এইখানে এটা S&P 500 এর চার্ট। সেখানে দেখুন এইখান থেকেও কিন্তু এরকম একটা বিশাল, মানে বুল রান ঠিক বলবো না, একটা রান এসেছিল, রাইট? এবং তখন S&P 500 কিন্তু লাইফ হাইতে চলে গেছিল। ন্যাসড্যাকের চার্টও প্রায় তেমন, ঠিক আছে। S&P 500 যেটা ইউএস এর মোটামুটি নিফটি বা সেন্সেক্স বলতে পারেন, সেটা দেখলেও হয়। তো সুতরাং এই যে পাশাপাশি দুটো চার্ট রাখলেই আপনারা বুঝবেন, পাশাপাশি দুটো চার্ট রাখলেই আপনারা বুঝবেন, রাখার দরকার পড়বে না। ইন্ডিয়ার চার্টটা তো বললামই। সেখানে দেখবেন এই যে রানটা এসেছে সেটা কিন্তু শুধুমাত্র বাইরের একটা রানের জন্য। কারণ যখন বুল রান আসে বা আসে, তখন ইন্ডিয়ার মার্কেটও বাড়ে। আর তখন একটা ন্যারেটিভ তৈরি করে দেয়। বিভিন্ন চ্যানেলে দেখবেন, বিভিন্ন খবরের চ্যানেলেও হয়তো বলবে হ্যাঁ ইন্ডিয়াতে তো এই ভালো হচ্ছে তার জন্যে। আসলে কিছুই না। দুদিন বাদে কি ভালো হওয়া শেষ হয়ে গেল? আবার তাহলে পড়ছে কেন? এই জন্যই। দেখুন গ্লোবাল মার্কেটও নিচের দিকে আসছে। এবার নিচের দিকে আসার কারণটা একটা দুটো বলি, আর এই উঠারও ব্যাপারটা বলবো। প্রথম কথা হচ্ছে, এই যে যুদ্ধে ইউএস আর ইরানের যুদ্ধটা কিন্তু এখন খুব ক্রিটিক্যাল জায়গায় পৌঁছেছে। মানে একটা দল মনে করছে ইউএস হেরে গেছে, ঠিক আছে, সম্পূর্ণ, মানে প্রায় মানে প্রায় না, হেরে যাওয়াটাই মনে করা হয়। মানে কিছুই তো করতে পারলো না, যা অবজেক্টিভগুলো সেগুলো কিছুই তেমন পূর্ণ হলো না। আবার আবার আরেক দল মনে করছে না, ঠিক আছে, এতে আমাদের যে অয়েলের ব্যাপারগুলো ছিল সেগুলো মোটামুটি ঠিক করা গেল, মানে অয়েলের দামটা আবার 90-এ পৌঁছেছে। যেই জন্য পড়ছে দামটা। ইন্টারন্যাশনাল মার্কেটে যান, অয়েলের দামটা মাঝখানে মনে আছে, একটু যখন যুদ্ধের ওই ট্রিটিগুলো সাইন হচ্ছিল, তখন আবার $70 কাছাকাছি চলে এসেছিল, 70-80 ডলারে চলে এসেছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের। এখন যদি আবার অয়েল দেখেন, তাহলে দেখছেন 94, ব্রেন্ট এর 94। এবং যারা আমার চ্যানেল ফলো করেন তারা প্লিজ ভিডিওটা পজ করে বলবেন যে স্পট প্রাইস, অয়েলের স্পট প্রাইস কিন্তু এখন এখান থেকে অনেক বেশি। এই যে 94, 87 এগুলো দেখছেন, ব্রেন্টের 94-এ ধরে চলি, 94 কিন্তু এগুলো ফিউচার প্রাইস। ফিউচার মানে 3 মাস বাদের ফিউচার কন্ট্রাক্ট সেটা। স্পট প্রাইস কিন্তু সাধারণত এই টালবাট বাহানার সময় একটু বেশি বাড়ে। একদিন আমি সেটা নিয়ে আলাদা আলোচনা করে আপনাদের দেখিয়েছিলাম। তখন এরকম প্রাইস 90-94 চলছিল, আর স্পট প্রাইস $98-100 এরকম চলছিল। স্পট প্রাইস একটু বেশি চলে। তো সেই জিনিসগুলোও হচ্ছে। তো এতে কি হবে, ভারতের মতো দেশের পক্ষে আবার একটা চাপের একটা ব্যাপারগুলো তৈরি হচ্ছে। তার সাথে আরেকটা জিনিস যেটা আপনাদের মনে রাখা দরকার গ্লোবাল ইকোনমিতে, সেটা হচ্ছে ইউএস ইরান ছাড়ুন, ইউক্রেন আর রাশিয়ার যে যুদ্ধটা চলছিল সেটা কিন্তু একটা বড় আকার ধারণ করছে। দিন দিন বড় আকার ধারণ করছে, কারণ এখন বড় হামলাগুলো হচ্ছে এবং অয়েল রিফাইনারিতে হামলা হচ্ছে। এবং রাশিয়ার মতো দেশ অয়েল অন্যান্য দেশ থেকে আমদানি করেছিল মাঝখানে কয়েকদিন, 1-2 দিনের জন্য, যখন ওদের বড় বড় রিফাইনারি বা বড় বড় জায়গায় আক্রমণ হয়েছিল, তখন করতে। এবং ইভেন তারা ইন্ডিয়ার কাছে সাহায্য চেয়েছিল যে প্লিজ 1-2 ট্যাঙ্কার পাঠাও, এবং ইন্ডিয়া 1-2 ট্যাঙ্কার পাঠিয়েছিল রাশিয়াকে ফর এমার্জেন্সি পারপাস, এরকম করেছিল। আপনারা গুগল করে দেখবেন, এই রিসেন্ট ঘটনার মানে খবর। ভাবুন, ভাবা যায়? সুতরাং একটা বড় ব্যাপারে হচ্ছে যে এই যুদ্ধটা কিন্তু অন্যরকম দিকে যাচ্ছে এবং এনার্জি প্রাইসকে একটু হাই করার ব্যাপার চলছে। কারণ ইউএস এর হাতে এখন ভেনেজুয়েলান অয়েল আছে, ইউএস এর নিজস্ব অয়েলও ব্যাপারগুলো আছে। এই যে যুদ্ধে আ মানে কয়েক বিলিয়ন ডলার খরচ হচ্ছে, এই খরচগুলো কোত্থেকে তুলবে?
এই খরচগুলো নিজেরা অয়েলের দামটাকে মাঝে মাঝে ওরকম বাড়িয়ে দিয়ে যে না যুদ্ধ হচ্ছে আবার না 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 কোনো ট্রিটি সাইন হচ্ছে না। এই কয়েক মাস আগেই আপনার 1-2 মাস আগেই ভেবে দেখুন, ট্রিটি সাইন হলো, হ্যাঁ সব কিছু ঠিক হয়ে গেল বললো, সব কিছু হলো ইরানের সাথে, আবার কেন সব কিছু খারাপ মনে হচ্ছে? ওই তেলের দামটা কমে গেছে, আবার টাকার দরকার, চলো তেলের দামটা একটু বাড়াই, জ্যাক আপ করি। এইগুলো সব চলছে আপনার ভেতরের দিকে। মেন হচ্ছে এনার্জি, মেন অয়েল, মেন পুঁজিপতিদের যে টাকাগুলো একটু বাড়তে হবে সেই জিনিসগুলোর জন্য কিন্তু চলছে, নিজের কোষাগার ভরার জন্যে ব্যাপারগুলো কিন্তু চলছে ভেতরে ভেতরে। এবং তার জন্যে আমার আপনার মতো যে সাধারণ মানুষ তাদের অনেক মানে অসুবিধা তো হচ্ছেই, তেলের ফেলের দাম বাড়লে অসুবিধা হয়, তার সাথে স্টক মার্কেটও ভালো পারফর্ম করছে না, তার একটা অ্যাডেড প্রেশার তো থাকেই। যদিও এগুলো টেম্পোরারি, এগুলো সব ঠিক হয়ে যাবে, কারণ এগুলো আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড জিনিস। আপনারা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন ইউক্রেন রাশিয়ার ব্যাপারটাও, ইউক্রেন রাশিয়ার কাছে এতদিন টিকে থাকতে পারে না, পিছনে কারা কারা আছে আপনারা নিশ্চয়ই জানেন। ইট ইজ ন্যাটো ভার্সেস রাশিয়া চলছে। আর সুতরাং আপনারাও বুঝতে পারছেন এটা ইট ইজ টোটালি মানে ক্রিয়েটেড ব্যাপার, ম্যানমেড বলে না ওরকম একটা ক্রিয়েশন করে ইচ্ছা করে কখনো বাড়াবো কখনো কমাবো, এইভাবে জিনিসটাকে আর্টিফিশিয়ালি সব মার্কেটকে রেগুলেটেড করে রাখবো। এইটা যাই হোক, তো এই কমার ব্যাপারটা আশা করি বুঝলেন। এই বাড়ার ব্যাপারটা বলি, বাড়ার ব্যাপারটা একটা হয়েছে যখন ইউএস মার্কেটে খবর এসেছিল যে না সব কিছু ঠিক হয়ে গেছে, যেহেতু নভেম্বরে ভোট আছে, ওখানে মিড টার্ম ইলেকশন আছে, সেহেতু ট্রাম্প সব কিছু ইরানের সাথে ঠিক করে নিয়েছে এবং বেশ এবার প্রগ্রেস হচ্ছে এবং অতি অবিলম্বেই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। ইরানের তরফ থেকেও কথা হয়েছিল এবং ইরান এই প্রথম মানে এটা তো ট্রাম্প বলে যেত একতরফা যে না সব ঠিক হয়ে গেছে, এই হয়ে গেছে, কখনো বলতো না ঠিক হয়নি, কিন্তু ইরানের তরফ থেকেও কিন্তু আপনাদের ওদের যে স্পিকার আছে গালিভাফ, উনিও এসে একটা কথা বলেছিলেন যে হ্যাঁ আমরা পজিটিভ দিকে এগোচ্ছি। এই কথাটা বলার জন্যই মার্কেট কয়েকদিন রিয়্যাক্ট করেছিল উপরের দিকে, কিন্তু তারপর পুনঃমূষিকভাব আবার সেই নিচের দিকে, যেহেতু আবার নাকি টেনশন বেড়ে গেছে এরকম। তো ব্যাপারগুলো, কেননা ইরান আবার শর্ত রেখেছে যে আমাদের সব কিছু খুলে দিতে হবে, আমাদের যে ফ্রিজ মানি রেখেছো সেগুলো দিয়ে দাও, যুদ্ধের এইগুলো সব ফেরত দাও, যুদ্ধে যা ক্ষয়ক্ষতি হয়েছে এইগুলো আবার ইউএস মানতে নারাজ, তার জন্য ওরা আবার ব্লকেড শুরু করেছে স্ট্রেট অফ হরমুজে। এইসব ব্যাপারগুলো চলছে, সুতরাং বুঝতেই পাচ্ছেন মানে মধ্যে কথা হলো ইন্ডিয়ার ব্যাপারটা খারাপ চলছে অয়েলের এক্সপোর্টের, এবং অয়েল যেহেতু আবার $94 গেছে, তাই জন্য ভারতের বাজার কিন্তু একটু দাঁড়িয়ে আছে। এবার 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 তাহলে তাহলে আমাদের করণীয় কি, এবার আসি ব্যাপারে এবং টেকনিক্যাল অ্যানালিসিসের আরেকটু গভীরে। যদি ভিডিওটাকে ভাল লাগে একটু আপনার মানে বাইরের খবর ও বাইরের ইন্ডেক্সও যদি দেখে একটু ভালো লাগে তো প্লিজ একটু ভিডিওটাকে লাইক করে দিন। আপনাদের মনে আরেকটাও প্রশ্ন আসতে পারে যে ইউএস এর মার্কেট এখন ভালো করছে, ইউএস এর মার্কেট মাঝে মাঝে লাইফ হাই এর কাছাকাছি আছে, কিন্তু আমাদের মার্কেট তো তেমন করছে না। যেহেতু পিছনের দিকে ইন্ডিয়ান মার্কেট একটু ভালো করেছিল, ২ বছর আগে যান তখন ইন্ডিয়ান মার্কেট ভালো করেছিল, মানে কম্পারেটিভলি ভালো করেছিল, তাই জন্য এখন একটু দাঁড়াবে, এটাই নিয়ম। এবং এখান থেকে একদম পিওর ডবল টপ করে নিচের দিকে এসেছে, আবার এখানে রেঞ্জ, এখান থেকে দেখুন নিচের রেঞ্জ করে উপরে উঠেছে। একটু জুম আউট করলে চার্টে আপনারা সেই ব্যাপারটা বুঝে যাবেন। এবার আসি ফান্ডামেন্টালি কি খুব ভয় পাওয়ার জায়গা? আমার মনে হয় তা নয়, কারণ দেখুন যতই এই আসুক, এই লো এর থেকে কিন্তু হাই, মানে হাইয়ার লো, আবার এই লোটা দেখুন এর থেকে কিন্তু একটু হাইয়ে, তাই না? এরকম করছে। আবার এখানে যদি আছে দেখুন, এটা যদি লো হয়, এটা খুব মানে তাড়াহুড়ো হবে বলে দেওয়াটা, কিন্তু তাও এই লোটা কিন্তু এই লো এর থেকে, মানে এই লো এর থেকে হাই। হ্যাঁ, তার মানে হাইয়ার লো যদি করে তাহলেও কিন্তু মার্কেটের জন্য ভালো। মানে একটু সংকুচিত হচ্ছে মার্কেট উপরের দিকে। কখন স্ট্রাকচারটা ভেঙে যাবে? যখন এই লোটাকে ভেঙে দেবে। এই লোটা কত লেভেল, সেটা লেভেলটা একটু নিজেরাও চার্টে মার্ক করে রাখবেন। সেটা হচ্ছে এই লেভেল। প্লাস মাইনাস ৫০-১০০ পয়েন্ট করে নিতে হয় নিফটির ক্ষেত্রে জানেন। সেটা হচ্ছে ২৩,৬০০। ২৩,৬০০ যদি ভেঙে গিয়ে টিকে যায়, মানে এই নয় যে একটু সাডেনলি একদিনের জন্য ভাঙলো, এক্সপায়ারি ইফেক্টে আছে তারপর আবার, ওটা নয়। যদি এই লেভেলটা ভাঙে তাহলে ভাববেন স্ট্রাকচারটা একটু যেন বিরত হলো, একটু অ্যালার্ট হওয়ার জায়গা। কিন্তু মেন জায়গা হচ্ছে এই জায়গাটা, এই লোটা যেটা ২২,২৮৮ অনেকটা দূরে আছে, সেটা নিয়ে এখন চিন্তিত হওয়ার কারণ নেই। প্রথম যে লেভেলটা আপনাদের নজরে আসা উচিত সেটা হচ্ছে এই লোটা ২৪,০০০-এর একটা
বড় ব্যাপার, কারণ সেখানে ওপেন ইন্টারেস্টগুলো অনেক বেশি আছে, 24,000 লেভেল, আর তারপর মেন হচ্ছে 23,600 লেভেল। এই দুটো লেভেল একদম মাথার মধ্যে গেঁথে রাখুন। কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, জাস্ট চার্টে যা দেখছি সেটা আপনাদের বলছি। আপনারা নিজেদের মতন করে ট্রেড করবেন বা ডিসিশন নেবেন, কিন্তু আমি জাস্ট চার্টে যা দেখছি একটু আপনাদের মনে করিয়ে দিচ্ছি। আচ্ছা, ব্যাংক নিফটিতে আসি। ব্যাংক নিফটি একদম নিফটির মতোই আছে, উপরের দিকেই কনসলিডেট করছে। একটা ভালো যে নিচের দিকে এই যে রেঞ্জ তৈরি করেছে, এই রেঞ্জের নিচের দিকে কনসলিডেট করছে না, নিচের দিকে করছে না, উপরের দিকেই করছে। দ্যাট ইজ আ গুড সাইন। ওকে, দ্যাট ইজ আ গুড সাইন। আচ্ছা, এবার আসি যেটা আপনাদের আমার সবার প্রিয়, মিড ক্যাপ স্মল ক্যাপ। এবং চিন্তার কারণ নেই, জাস্ট 2 মিনিট আগে যে বললাম, আমার মনে হয় না চিন্তার কারণ নেই, সেটা মিড ক্যাপ স্মল ক্যাপকে দেখেই আমার মনে হচ্ছে। মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্স কিন্তু দেখুন কনসলিডেশন নয়, লাইফ হাইয়ের কাছাকাছি আছে। যদিও এই প্যাটার্নটা খুব একটা যে ভালো বলবো তা নয়, মানে উপরের দিকে যেতে একটু তার মুশকিল হচ্ছে, যেহেতু নিফটি তাকে টেনে নামাচ্ছে, একটু উঠতে গেলে গ্লোবাল বাজে নিউজ আসছে, আর অয়েলের প্রাইস যদি হাই হয় তাহলে মিড ক্যাপদের একটু মুশকিল হয়। এনার্জি কস্ট তো সবই সবই বাড়ে, সবই রিলেটেড, সেই ব্যাপারগুলো যদিও আছে, কিন্তু তাও মিড ক্যাপ কিন্তু লাইফ হাইতে আছে, এটা একটা ভালো লক্ষণ। এবং স্মল ক্যাপ সেটাও কিন্তু লাইফ হাইতে আছে, এটাও ভালো লক্ষণ। আপনারা যদি মনে করেন, আমি কিন্তু আগেও বলেছিলাম 1-2 মাস আগের ভিডিওতে, যে মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে নজর রাখুন, এবং মানে ইটিএফ বা মিউচুয়াল ফান্ডে আমি তার অনেক আগেই বলেছিলাম যে মিড ক্যাপের দিকে নজর রেখে সেই সব দিকে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়ে দেখতে পারেন যে ইনভেস্ট বিনিয়োগ করার মতো কিনা। কিন্তু সুযোগ কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপটা ভালো দিচ্ছে, যেহেতু চার্টগুলো ভালো বলছে। আপনার যদি মনে থাকে তাহলে প্লিজ নিজে কেউ একজন লিখে দেবেন মিড ক্যাপ স্মল ক্যাপ, যে আপনার যদি মনে থাকে আমি কিন্তু এইগুলো আগে অ্যালার্ট করেছিলাম আপনাদের, এবং সেই অনুযায়ী মিড ক্যাপ স্মল ক্যাপ কিন্তু যথেষ্ট স্ট্রং দেখাচ্ছে ইন্ডেক্স। আমি পরবর্তী ভিডিওগুলোতে আরও একটু স্টক নিয়ে কথা বলবো, ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে। আবারও বলি, আপনাদের জন্য ফ্রি অফ কস্টে একটা কোর্স আমি লঞ্চ করছি, যেটা সঞ্জয় টক্স অ্যাপে আসবে। এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে, সব থেকে ভালো হয়, নিচে লিঙ্কও দেওয়া আছে। সেইখানে আপনাদের যাবতীয় যে ট্রেডিং নিতে গিয়ে যে মেন্টালিটি বা সাইকোলজির যে প্রশ্নগুলো থাকে সেগুলোকে অ্যাড্রেস করা হয়েছে। ভালো লাগবে, এবং আপনাদের মনে যদি সাইকোলজিক্যাল কোনো প্রশ্ন থাকে ট্রেডিং সংক্রান্ত, সেগুলো ভিডিওর নিচে, এই ভিডিওর নিচে লিখে দেবেন। আমি হয়তো অনেকগুলো কাভার করেছি, হয়তো অনেক 1-2 দিক হয়তো ছেড়ে গেছে, সেগুলো আপনাদের প্রশ্ন থেকে আমি তাহলে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো এই ভিডিওর নিচে প্লিজ একটু নিজের মতামত জানাবেন, আর এই কোর্সটা নিয়ে আপনারা কতটা উত্তেজিত সেটাও একটু বলবেন, ইন্টারেস্টেড কিনা। ফ্রি অফ কস্টে ট্রেডিং সাইকোলজি, ট্রেডিং মেন্টালিটিকে পুরো কভার করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।